সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো রয়েছি। বরাবরের মতো আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে এখন পুরো সারা বিশ্বে মোটামুটি সব গণমাধ্যমই আপনি উপরের দিকে নিউজগুলো রাখছে, সেটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য যে টেনশন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। তো আমরা দেখছি যে আপনার ইরানকে 10 থেকে 15 দিন সময় দিল জেনেভা বৈঠকের পরে আবার ট্রাম্প, যে আপনারা একটা চুক্তিতে আসেন, না হলে হামলা হবো। তারপর আপনারা তাদের দুইটা বড় বড় রণতলী আছে, সেখানে একটা তো আছে, আরেকটা রওনা দিয়েছে। শত শত জঙ্গি বিমান আছে, তারপর ডেস্ট্রয়ার আছে, সাবমেরিন আছে, মানে যা যা করা দরকার। বলা হচ্ছে যে ইরাক আক্রমণের পরে এত বড় গ্যাদারিং মধ্যপ্রাচ্যে কোনোদিন আমেরিকা করেনি, এবং আমেরিকার শক্তির মানে 1/3 তারা পাঠিয়ে দিয়েছে অলরেডি এখানে। এত কিছুর পরও এই যে ইরানে হামলা নিয়ে ট্রাম্প কি কোনো দোদুল্যমান অবস্থায় আছে, এই করব কি করব না, কারণটা কি? আপনি একটু বলেন তো, আপনার বিশ্লেষণটা কি বলে? আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা এখান থেকে দেখি একটা রাষ্ট্র, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে মার্কিনিরাই বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইটসেলফ এ রিলিজিয়ন। এটা একটা ধর্মের মতো, মানে মার্কিন রাষ্ট্র যেটা করে এইটার প্রতি ওদের একটা বিরাট অংশের জনগণ অংশগ্রহণ করেন, ভালোভাবে সাপোর্ট দেয় এবং সরকারের বিরোধিতা করে না। কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্ন মত আছে। হ্যাঁ, তো ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতায় তার আচার আচরণ অনেকটা রাজাদের মতো, মানে যা খুশি তা করলাম, যা মনে চাইলো তা করলাম, এইভাবেই সে আসলে ইরানের সাথে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এবং গত পরশুদিন সে সাংবাদিকদের বলল 10 থেকে 15 দিনের মধ্যে আমি ইরান আক্রমণ করছি। কিন্তু এদিকে ওই যে ইউএসএস এই বিমানবাহী রণতরী যে ফোর্ড, হ্যাঁ, ওইটা আসলে ওইটাকে এখানে আনা হচ্ছে মূলত ইসরায়েলের উপকূলের নিরাপদ করার জন্য। এর আগে একটি প্রতিরোধ যোদ্ধাদের একটি গ্রুপ তারা যখন হামলা চালিয়েছিল হাইফা বন্দর টন্দর এগুলো অচল করে দিয়েছিল, তো সেই জায়গাটা রক্ষা করার জন্য ফোর্ডকে ওই জায়গায় মোতায়েন করা হবে। তো ফোর্ড এখনো আসলে ওই পজিশনে পৌঁছতে আরো 3 থেকে 4 দিন সময় লাগবে, যার ফলে এই 3-4 দিন যে যুদ্ধ শুরু হচ্ছে না, এটা মোটামুটি বলা যায়, কারণ তার পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ না করে সে হামলা যাবে না, মানে কোনো গ্যাপ রাখছে না। হ্যাঁ হ্যাঁ, মানে ওখান থেকে হামলা হলে এখানে তো হাইফাই হামলা হবে অবশ্যই, তাদের আমরা দেখেছি 2025 সালে। হ্যাঁ, নিরাপদ থাকবে না। এবং এই যে এইবারের যে সমরসজ্জাটা, এটা বলা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সমরসজ্জা যেটা মার্কিনীরা করতেছে। এবং এটাতে একসাথে যেমন সামরিক হামলা করতেছে, আবার মার্কিনীদের জন্য কিন্তু এক ধরনের রাজনৈতিক ঝুঁকিও আছে। কারণ সিএনএন সহ তারপরে তাদের সিবিএস নিউজ, এগুলা তাদের বিভিন্ন জরিপ চালিয়েছে তারা, হ্যাঁ, কুইনিপিক ইউনিভার্সিটি, এইসব জায়গায় প্রায় 70% ভোটার কিন্তু মত দিয়েছে যে ইরানে কি হচ্ছে এটা নিয়ে আমাদের দরকার নাই, হ্যাঁ, এই ঝামেলার মধ্যে আমরা কেন জড়াবো। তো এটা কিন্তু মার্কিন নাগরিকরা টের পাচ্ছে যে তারা একটা ভয়াবহ কোনো কিছুর মধ্যে ঢুকে পড়তেছে। এবং একই সাথে এটার কারণে কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে মার্কিন সমস্ত সামরিক ঘাঁটি, তাদের মিত্র দেশগুলার ঘাঁটি এবং জ্বালানি রুট পুরাটাই বিপর্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, 40,000 সেনা এইসব জায়গায় আছে টোটাল। 40,000 এরা বলতেছে, কিন্তু বাস্তবের সংখ্যাটা দ্বিগুণের চেয়েও বেশি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ আপনি সামরিক বিষয় সবসময় কেউ কিন্তু প্রকাশ্যে আনে না, সবসময় গোপন রাখে। এবং গত 1-1.5 মাস যাবৎ সমানে মার্কিন মানে বড় বিমানগুলো এখানে এসে উঠানামা করতেছে, যুদ্ধের যারা সামগ্রী এবং সেনা বহনকারী বিমানগুলো। এবং সর্বশেষ আপনি দেখবেন যে ইউএস কিন্তু আসলে মধ্যপ্রাচ্য থেকে এত দূরে, যে রাশিয়া থেকে এত দূরে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌগোলিক অবস্থানটা ওই দেশটাতে সরাসরি কেউ আক্রমণ করতে পারে না। হ্যাঁ, সাগর দুই দিকে, পেছনে কানাডা, উপরে কানাডা। কিন্তু এইবার কিন্তু একটা ঝামেলা হইতেছে ভেনিজুয়েলার পরে। কেউ কেউ বলতেছে যে ভেনিজুয়েলায়ও ইরানের প্রক্সি গ্রুপ আছে। আচ্ছা আচ্ছা, তারা ওইখান থেকে মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে, এইটা মার্কিনিরাও একটা শঙ্কা করতেছে। হ্যাঁ, তো এইগুলা কিন্তু একটা বিষয়। আর তাছাড়া আপনার ইরানও তার যুদ্ধের যে সর্বশেষ প্রস্তুতিটা, ওদের একটা সামরিক কমান্ড কমিউনিকেশন সিস্টেম আছে, ওটার বলে সেপেহের 110।
আচ্ছা। তো ওইটা ভয়েস ডাটা এবং কমান্ডের সমন্বয় করে, ওইটা তারা সব জায়গায় মোতায়েন, মানে ইরানিদের পক্ষ থেকেও চূড়ান্ত যে অবস্থান তারা নিয়ে রেখেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তো এবং যুক্তরাষ্ট্র কিন্তু এবার সত্যি সত্যি প্রতিশোধমূলক হামলার মুখে পড়বে, এবং সারা পৃথিবীতে যে মার্কিন নাগরিকরা তারাও হুমকির মুখে, এবং অলরেডি যুদ্ধ যে একটা, আমরা এতদিন বলতেছিলাম যুদ্ধ হবে, কিন্তু কখন হবে সেটা বলতেছে, কিন্তু এখন সময় কাছায় আসছে। জার্মান গভর্নমেন্ট কিন্তু সকল জার্মান নাগরিকদের ইরান ত্যাগ করতে বলছে। তার মানে এই যুদ্ধ একদম মোটামুটি এখন দোরগোড়ায় বলে। আপনার চোখে কি একটা জিনিস পড়ছে, সেটা হচ্ছে আপনার যুক্তরাজ্য কিন্তু তারই ব্যবহার করতে দিবে না। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, এগুলো হলো এক ধরনের ধাপ্পাবাজি। পাশ্চাত্যের কোন দেশের কোন কথা আপনি কখনো বিশ্বাস করবেন না। তারা সবসময় মিথ্যা কথা বললে আপনাকে, ওদের ভাষায় এটা কূটনীতি, চাপ, হ্যাঁ, কিন্তু এগুলা দিয়ে আসলে আপনাকে ধোকা দিচ্ছে। ইভেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, যারা ইরানকে বলতেছে আমরা তোমাদের আকাশ ব্যবহার করতে দিব না, এটাও মিথ্যা কথা। কালকে প্রমাণিত হয়েছে চাইনিজ যে রাডার সিস্টেম, তারা যে ভূ উপগ্রহের ছবি তুলছে, ওইখানে দেখা গেছে সৌদি ঘাটিগুলোতে মার্কিন ওই যে বিশেষ বিমানগুলো মোতায়েন হয়েছে, এবং ওই যে যেগুলো আকাশে রিফুয়েলিং করা যায় বা এইসব ধরনের স্পেসিফিক, এবং তারা ওই ছবিটা শুধু প্রকাশই করে নাই, এবং ওই বিমানগুলোকে ছবির মধ্যে স্পেসিফিক করে দিচ্ছে। তার মানে মিডল ইস্টের এই দেশগুলো ইরানকে যেসব কথা বলতেছে, এগুলোও মিথ্যা কথা। তারা মার্কিনীদের সাথেই একভাবে সমন্বয় করে চলতেছে, যাতে মানে ভাই আমাকে জানো। এবং আপনার মজার ব্যাপার, এই যুদ্ধ যখন শুরু হবে প্রথম 30 মিনিটেই কিন্তু মানে মোটামুটি যুদ্ধের একটা মূল শেপিংটা হয়ে যাবে। কারণ ইরানিদের একটা ওরা বলছে যে আমরা যদি হামলার শিকার হই, আমরা উইদিন 15 মিনিট মিডল ইস্টের যত সকল ঘাটিগুলো, মার্কিন ঘাটিও না, শুধু এই যে তেল সরবরাহ ব্যবস্থা, সৌদি বা কুয়েত এবং সৌদি আরবে স্পেশালি, মানে যত তেল সরবরাহ ব্যবস্থা, এগুলো কিন্তু মার্কিন কোম্পানিগুলো এই ব্যাকগ্রাউন্ডে আছে। তো যার ফলে ইরানিরা কিন্তু এই তেলের যে স্থাপনাগুলো, এগুলোতেও হামলা করে। তার মানে তারা সেভাবে ছকটাও এঁকে নিছে, সেভাবে যে কোথায় কোথায় আমরা কিভাবে স্প্রে করব। আমরা একটু দর্শকদের কমেন্ট নিয়ে তারপর গভর্নমেন্ট যাওয়ার আগে আপনার কাছে আমি একটু করবো যে জর্ডানে যুক্তরাষ্ট্রের ব্যাপক আপনার রণসজ্জা দেখা দিচ্ছে, এটা একটু নিয়ে আপনি বলেন, আমি একটু কমেন্টটা পড়ে আসি। আবু জাফর ওসমান উনি আজকে লিখছেন যে ধন্যবাদ, আপনাদের অনুষ্ঠানটা আমাদের ভালো লাগে। আপনাকে ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি দেখবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। এমডি শাহিন মিয়া উনি লিখছেন পুতিনকে ইউক্রেন যুদ্ধে জিততে পারবে, এটি একটু বলেন তো, পুতিনকে ইউক্রেন যুদ্ধে একটু দর্শকদের জানতে চেয়েছে। পুতিন তো আসলে রাশিয়ান যে সাবেক গোয়েন্দা সংস্থা কেজিবি সেটার প্রধান ছিল, এবং সে একজন জেনারেল, এবং এই বয়সেও সে যথেষ্ট ফিট, এবং আপনি জানেন সে যুদ্ধ কৌশলে খুবই দক্ষ, এবং সোভিয়েত ইউনিয়নের পরে রাশিয়াকে যে আবার টেনে যে সে যে আগে রুশ শ্বেত ভল্লুক বলতাম, হ্যাঁ, সেই শ্বেত ভল্লুকের অবস্থানে কিন্তু পুতিন নিয়ে যাচ্ছে। যার ফলে পুতিন যে জিতবে কিনা জানি না, একদম হারবে না এটা নিশ্চিত। এবং ইউক্রেনের পতন কিন্তু খুবই বাজে ভাবে হবে, কারণ এই মুহূর্তে ইউক্রেনের যে রাশিয়ানরা এখন কিন্তু নতুন পদ্ধতি নিয়েছে, ওরা কিন্তু আর আগের মতো ব্যাপক হারে হামলা করে না, এখন খুব স্ট্র্যাটেজিক ভাবে রাশিয়া যে ইউক্রেনের মূল এখন শীতের সময় ওদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাগুলো ধ্বংস করে, মানে এনার্জি সেক্টরগুলো তারা এনার্জি সেক্টর এবং কমিউনিকেশন সেক্টর, রেল স্টেশন, বড় বড় কমিউনিকেশন হাব যেগুলো আছে, এগুলোতে আক্রমণ করে যাতে ওই বেটা না খেয়ে মরে, এই অবস্থা। তাহলে সেটাই, পুতিন জিতবে কিনা জানি না, কিন্তু সে হারবে না এটা নিশ্চিত। কারণ পুতিন তো দেখেছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময়টা, সে যখন কেজিবি ছিল, তারপরে সে আবার ওই অবস্থায় ফিরে আসে, তাই পুতিন অন্য জিনিস। মিস্টার ডিম মন্ট উনি লিখছেন বাংলাদেশ ও মায়ানমার যদি কোনোদিন যুদ্ধ হয় তাহলে কে এগিয়ে যেতে পারে, এটা একটা জটিল প্রশ্ন। এখন বাংলাদেশের এটা আমরা করবো, আপনাকে বললাম এখন এটা নিয়ে আমরা একটা এপিসোড করবো, আলাদা একটা এপিসোড করবো, তখন আমরা বলবো। রফিক শেখ উনি লিখছেন আমেরিকা বিশ্বের দেশগুলোতে লুটপাট দখল করতে চায়, এটা স্বাভাবিক, যে দেশের তেল আছে, খনিজ সম্পদ আছে, টার্গেট সেভাবে তারা করে। আসলে গণতন্ত্র উদ্ধার, মানুষকে স্বৈরাচার থেকে উদ্ধার করবে সে ধরনের পলিসি তাদের নেই, তাদের মূল পলিসি হলো প্রাকৃতিক সম্পদ। এপি ভৌমিক উনি লিখছেন স্যার খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি ইন্ডিয়া থেকে দেখছি। আমরা জানি যে পশ্চিমবঙ্গে প্রচুর বাঙালি আছে যারা বাংলা ভাষায় কথা বলে এবং বাংলাদেশের অনুষ্ঠানগুলো দেখে, আমাদের অনুষ্ঠানগুলো আপনারা দেখতে বলবেন। তা এই কমেন্টের আগে যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সেটা ছিল যে জর্ডানের যে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। আপনি একটা জিনিস জানবেন আপনারা দর্শক, যে জর্ডান আসলে ভৌগোলিকভাবে ইরাক, সিরিয়া, ইসরায়েল এবং সৌদি আরব ওই অঞ্চলের বেশ মিডল একটা পয়েন্ট, যার ফলে এটা মধ্যপ্রাচ্যে সামরিক এবং গোয়েন্দা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ স্থান।
এবং মার্কিনিরা বহু বছর যাবতই জর্ডানের এই ঘাঁটিগুলো ডেভেলপ করে আসছে, তাদের মধ্যে একটা চুক্তি আছে মার্কিনীদের সাথে। তবে বর্তমানে যে রণসজ্জা, এটা স্বাভাবিক নিরাপত্তা সহযোগিতার চেয়ে অনেক বড় আকারের বলে মনে করছেন বিশ্লেষকরা, এবং ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে জর্ডানের এই ঘাঁটিগুলোতে মার্কিন এবং ব্রিটিশ ইউরোপিয়ান রাডার সিস্টেম সেট করা আছে। এবং এটা আপনি জানবেন যে 12 দিনের যে যুদ্ধ হলো ইসরায়েলের সাথে, তখনও কিন্তু ইসরায়েলমুখী যে মিসাইল গুলো যাচ্ছিল সেইখানে জর্ডানের আকাশ সীমা দিয়ে, এবং জর্ডান এগুলো ইন্টারসেপ্ট করছে। তার মানে জর্ডান কিন্তু সবসময় ইসরায়েল এবং মার্কিনীদের খুব ভালো সহযোগী। এবং কি পয়েন্টে যদিও জর্ডানের বাদশা বলা হয় যে সে এই যে আমাদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ তার হাতে, কিন্তু বাস্তবে এটা আসলে ভিন্ন। তো যার ফলে জর্ডান একটা গুরুত্বপূর্ণ স্থান, এবং এই জর্ডান থেকেই এবার কেউ কেউ বিশ্লেষকরা ধারণা করছেন যে মার্কিন হামলাটা শুরু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আপনি যেহেতু মার্কিন হামলার কথা বলেন, আপনার কাছে আমি একটু জানতে চাই, দর্শকরাও জানতে চাচ্ছিল যে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র যখন হামলা করবে তারা বিমান দিয়ে কি শুরু করবে, তারপর অন্যান্য ক্ষেপণাস্ত্র কিভাবে হতে পারে স্ট্র্যাটেজি, যদি সংক্ষিপ্তে যদি বলেন। এটা তো আসলে মার্কিন যুদ্ধ স্ট্র্যাটেজি কি এটা সহজে বলা কঠিন, কিন্তু তারা যেইভাবে প্রস্তুতি নিয়েছে এবং ওই জায়গায় তাদের সমরসজ্জা সাজিয়েছে, 300-র বেশি মানে ফাইটার জেট তারা এনেছে, এবং এই ফাইটার জেট গুলোর মধ্যে F-22 তারা এই প্রযুক্তি কাউকে দেয়ও নি এবং ইউজ করে, যার ফলে এটা আসলে বলা মুশকিল তারা মিসাইল দিয়ে শুরু করবে নাকি বিমান দিয়ে। তবে সাধারণত তাদের যে যুদ্ধের স্টাইল আমরা দেখি আফগানিস্তান তাতে বিমান হামলা দিয়েই শুরু করার কথা, এবং এই জন্যই তারা এত বেশি রাডার সিস্টেম এবং ওয়েপনারি এগুলো সব মিডল ইস্টের ঘাঁটি। আচ্ছা, ইরানের সেক্ষেত্রে যে আমরা গোয়েন্দা সূত্র থেকে বিভিন্ন দেশে গোয়েন্দা সূত্র রিপোর্ট গুলা বলছে যে রাশিয়ার S-400 300 তো ছিল, 300 আবার 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন 400 অলরেডি বলে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা কতটুকু ইনসার্ট করতে পারবে এই মিসাইল গুলো বা বিমানের এগুলো? ইরানিরা আসলে একটা সমন্বিত রাডার সিস্টেম গড়ে তুলেছে, আমরা যতটুকু বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি। তারা চাইনিজ, রাশিয়ান এবং তাদের নিজস্ব বাভার সিস্টেম, এই সবগুলোকে সমন্বয় করে তারা একটা তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো নিয়েছে। এবং সাধারণত আপনি দেখবেন যে এখন আক্রমণের মূল জায়গাটা হলো স্টিলথ প্রযুক্তি। তো ইরানিরা এখন ওই রাশিয়ান এবং চাইনিজদের মাধ্যমে স্টিলথ প্রযুক্তিটাকে ইন্টারসেপ্ট করতে পারছে বলে তারা বিভিন্নভাবে প্রকাশ করেছে। তো যার ফলে তারাও এবার মার্কিনীদের মতোই একইভাবে প্রতিরোধ করার জন্য তৈরি হয়েছে। আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি হবে, সিম্পেথিটা তখন সে গেইন করার চেষ্টা করবে, তো সেই গুটির চালটা দেওয়ার চেষ্টা করতে পারে ট্রাম্প। তো সুপ্রিয় দর্শক, বিশেষ সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা দেখেন সেটা আমাদের জানাবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যদি কোনো বিষয় জানতে চান, যে অনেক দর্শক জানতে চান, বা আপনারা আরো বেশি যদি অন্য কোনো বিষয় সম্বন্ধে জানতে চান, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে তথ্যবহুল আলোচনা এবং আপডেট আলোচনা করার জন্য। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।